হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব, আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে সমস্যা নিয়ে কথা হচ্ছে সেটা হলো মেইনলি কিন্তু টিনেজারদের সমস্যা, কিন্তু শুধুমাত্র যে টিনেজারদের এই সমস্যা হয় এটা কিন্তু নয়, এটা কিন্তু টিনেজ পরবর্তী এজেও কিন্তু এই সমস্যাটি অনেকের মধ্যেই থাকে। সমস্যাটি হচ্ছে পিম্পলস বা অ্যাকনি বা ব্রণ। এর পিছনে খাবারের বা খাদ্যের কি ভূমিকা আছে, কোন কোন খাবার অ্যাভয়েড করতে হবে এবং কোন খাবার নেওয়া যেতে পারে, এবং সত্যি খাবারের কতটা ভূমিকা আছে, কতটা রোল আছে, সেই বিষয়ে লিটারেচার বা সায়েন্স কি বলছে সেই বিষয়ে আজকে কথা বলবো। তার আগে আমরা একটু জাস্ট দেখে নিই যে ব্রণ বা পিম্পল কেন ঠিক হয়। আমাদের ত্বকে কিছু গ্ল্যান্ড আছে যাদের বলা হয় সিবেশিয়াস গ্ল্যান্ড। এই সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে যে অয়েলি যে মেটেরিয়াল বা অয়েলি সাবস্টেন্স যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় সিবাম। এই সিবাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। স্কিনকে কিন্তু বিভিন্নভাবে এই তৈলাক্ত পদার্থ কিন্তু বিভিন্ন রকম হার্মফুল সাবস্ট্যান্স থেকে কিন্তু প্রোটেক্ট করে। সিবাম আমাদের স্কিনের জন্য খুবই জরুরি একটি সাবস্ট্যান্স। এটি আমাদের শরীরে ত্বকে যে সিবেশিয়াস গ্ল্যান্ড থাকে তার মধ্যে উৎপন্ন হয়, তারপর ধীরে ধীরে সেটা হেয়ার ফলিকলের বেসে এসে সেটা ড্রেইনড হয় এবং সেখান থেকে স্কিনে বিভিন্ন পোর্স আছে, তার মাধ্যমে স্কিনে কিন্তু এই সিবাম আসে এবং সেটা স্প্রেড করে এটা স্কিনকে প্রোটেক্ট করে। তাহলে ব্রণ কেন হয়? ব্রণ মেইনলি হয় এই যে সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে যে সিবাম উৎপন্ন হচ্ছে সেই যে ডাক্টের মাধ্যমে স্কিনে আসছে। তো এর যদি কোনো অংশে যদি কোনো ব্লকেজ হয়, অর্থাৎ কোনো অংশে যদি বন্ধ হয়ে যায় এবং সেই তৈলাক্ত মেটেরিয়াল স্কিনে যদি আসতে না পারে, ব্লক হলে সেখানে ধীরে ধীরে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এবং তার থেকে ব্রণর উৎপত্তি হয়। এবং এই ব্রণ ইউজুয়ালি খুব কমন দুটি টাইপ হলো, একটি হলো হোয়াইট হেডস, একটি হলো ব্ল্যাক হেডস। হোয়াইট হেডসের ক্ষেত্রে হোয়াইটিস বাম্পস থাকে এবং ব্ল্যাক হেডসের ক্ষেত্রে ব্ল্যাকিশ ডটস থাকে। তো এই হলো পিম্পলস বা ব্রণ। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, আজকের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ব্রণর পিছনে ডায়েটের কি রোল আছে? আদেও কি ডায়েটের কোনো রোল আছে? এ বিষয়ে যদি আপনি লিটারেচার সার্চ করেন, অর্থাৎ এর পিছনে যে রিসার্চ যেগুলি হয়েছে সেগুলি যদি সার্চ করেন, সেখানে কিন্তু খুব যে স্ট্রং কোনো এভিডেন্স আছে সেটা কিন্তু পাওয়া যায়নি। কিন্তু কিছু কিছু লিটারেচারে আছে। সেক্ষেত্রে কিছু ফুড আইটেমকে বলা হয় যে এগুলি নিলে তার থেকে ব্রণ হওয়ার চান্স বাড়ে। কিন্তু এর পিছনে যে খুব স্ট্রং এভিডেন্স আছে সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। কিন্তু যার ক্ষেত্রে ধরুন ব্রণ আছে সে কিন্তু প্রাইমারিলি কিছু ডায়েটারি মডিফিকেশনস সে ট্রাই করতে পারে। এবং এক্ষেত্রে আরেকটা কথাও খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো ব্রণর পিছনে কিছু কিন্তু জেনেটিক ফ্যাক্টরস থাকে। অনেকের ক্ষেত্রে দেখবেন অনেকেই অনেক ধরনেরই খাবার খান কিন্তু তাদের কোনো রকম ব্রণর সমস্যা হয় না, স্কিন একদম নর্মাল থাকে। আবার অনেকেই দেখবেন অনেক রকম খাবারের রেস্ট্রিকশন সে মানেন কিন্তু তারপরেও কিন্তু তার ব্রণ কমছে না। সুতরাং এর পিছনে কিছু জেনেটিক ফ্যাক্টরস অবশ্যই আছে। কিন্তু ওভারঅল দেখতে গেলে যাদের ব্রণ সমস্যা আছে, যারা বহুদিন ধরে এই ব্রণ বা পিম্পলসের সমস্যায় ভুগছেন, তো তারা আমি মনে করি পার্সোনালি যে কিছু ডায়েটারি মডিফিকেশনস সে ফলো করতে পারে। কতটা হেল্প হবে সেটা হয়তো সময়ই বলবে, কিন্তু কিছু মডিফিকেশনস সেটা ফলো করা যেতে পারে, কারণ সেই ধরনের মডিফিকেশনস ফলো করলে অন্যান্য অনেক ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু হেল্প হয়। তো প্রথমেই দেখে নিই যে কোন কোন খাবার, কোন কোন খাদ্যে ব্রণ হওয়ার আশঙ্কা বাড়ে। তার মধ্যে প্রথমেই সেই ধরনের খাবার যেগুলির হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেট জাতীয়, সুগার বা চিনি, যার থেকে এর আশঙ্কা বাড়ে। খুব সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে রাইস বা ভাত। তার মানে কি ভাত একদম খাওয়া যাবে না? সেটা একদমই নয়। অবশ্যই সেটা মডারেট অ্যামাউন্টে নেওয়া যেতে পারে। যারা একটু বেশি ভাত নেন এবং যাদের সেরকম ব্রণ সমস্যা আছে তারা চেষ্টা করে দেখতে পারেন ভাতের অ্যামাউন্টটা কমিয়ে। নেক্সট হচ্ছে
যে দুধকে অনেক সময় অনেক লিটারেচার অনেক জায়গায় বলা হচ্ছে যে দুধ নিলে ব্রণ হওয়ার চান্স বাড়ে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু সেরকম খুব একটা স্ট্রং এভিডেন্স পাওয়া যায়নি। সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে ফাস্ট ফুড, বিভিন্ন রকম ফাস্ট ফুড যেগুলি আছে সেগুলিতে বিভিন্ন রকম স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, তার থেকেও কিন্তু এই পিম্পলস হওয়ার কিন্তু চান্স বাড়ে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কার্বোহাইড্রেট বা এই সিম্পল কার্বোহাইড্রেট নিলে কেন ব্রণ হওয়ার আশঙ্কা বাড়ে? এর উপরে যে রিসার্চগুলি হয়েছে তাতে দেখা গেছে যে ব্লাডে যখন সুগারের লেভেল বেড়ে যায় তখন আমাদের শরীরে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বলে একটি সাবস্ট্যান্স তৈরি হয়, এবং এই সাবস্ট্যান্সটি ইনডাইরেক্টলি সিবাম বা এই তৈলাক্ত পদার্থ, যেটার বিষয়ে আমি প্রথমেই বললাম যে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে সিবাম উৎপন্ন হয়, সেই সিবামের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। সুতরাং ব্লাডে যদি সুগারের লেভেল বেশি থাকে সেক্ষেত্রে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের লেভেল বাড়ে, এবং সেটি কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ব্রণর সমস্যাকে বাড়িয়ে তোলে। সুতরাং হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার কমানো কিন্তু একটি প্রিভেন্টিভ মেজার হতে পারে। নেক্সট হচ্ছে বিভিন্ন রকম ফাস্ট ফুড, স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং যে সমস্ত খাবার, সেগুলি অনেক ক্ষেত্রেই চকলেট জাতীয় খাবার যার মধ্যে এই কার্বোহাইড্রেটের অ্যামাউন্ট অনেক বেশি থাকে, সেটাকে অ্যাভয়েড করতে বলা হয়। তো এই ধরনের খাবারগুলি অ্যাভয়েড করে দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে তাহলে কি খাওয়া যেতে পারে এক্ষেত্রে, কোন খাবার নেওয়া যেতে পারে? যে খাবারগুলিকে মোটামুটিভাবে সেফ ধরে নেওয়া হয় সেটি হচ্ছে যে কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিলে অ্যাডিকুয়েট পরিমাণে সেক্ষেত্রে কিন্তু ব্রণ হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে আসে। রাইস বেশি পরিমাণে না নিয়ে মডারেট অ্যামাউন্টে নেওয়া যেতে পারে। দুধ একটু অ্যাভয়েড করা বেটার। চিজ বা অন্যান্য ডেয়ারি প্রোডাক্টস মডারেট অ্যামাউন্টে নেওয়া যেতে পারে। হোল গ্রেইন নেওয়া যেতে পারে, যেরকম গমের আটার রুটি, এই ধরনের খাবার নেওয়া যেতে পারে। ওটস নেওয়া যেতে পারে। তো এই ধরনের খাবার আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিভিন্ন রকম ফ্রুটস, ভেজিটেবলস, এইগুলি কিন্তু মানে উপযুক্ত পরিমাণে নিতে হবে, এবং তার সাথে যে সমস্ত খাবারের বিষয়ে বললাম, যে সমস্ত খাবার অ্যাভয়েড করা যেতে পারে সেই খাবারগুলো কিন্তু আমরা ট্রাই করে দেখতে পারি। কিন্তু এর মানে এই নয় যে এই ধরনের ডায়েটারি মডিফিকেশনস ফলো করলেই যে ব্রণ হবে না একদম, সেটা কিন্তু বলা যায় না, কারণ এর পিছনে আরও অনেক ফ্যাক্টর আছে। অর্থাৎ এটি একটি মাল্টিফ্যাক্টোরিয়াল কন্ডিশন, অনেক ফ্যাক্টরই আছে, তার মধ্যে ডায়েট একটি, ডেফিনেটলি আপনি সেটা ফলো করতে পারেন, কিন্তু সেটা ছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে। তো কিছু হরমোনাল চেঞ্জের ব্যাপার থাকে, যে জন্যই পিউবার্টির সময়, অর্থাৎ জাস্ট যখন কেউ টিনেজে প্রবেশ করছে সেই সময় যেহেতু হরমোনাল কিছু চেঞ্জ হয়, সেই সময় এই ব্রণ সমস্যা বেড়ে যায়। তো এরকম বিভিন্ন ফ্যাক্টর আছে। তো আমি পার্সোনালি মনে করি যে ব্রণ সমস্যা যদি কারো থাকে, তো সে যদি এই ধরনের ডায়েটারি মডিফিকেশনস ফলো করে, তাতে তার ব্রণ সমস্যা ডেফিনেটলি কিছুটা হলেও কমতে পারে। কিন্তু তার সাথে সাথে এই ধরনের ডায়েট নিলে কিন্তু অন্যান্য অনেক তার বিভিন্ন রকম লাভ আছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করব। তার আগে জাস্ট একটা সংক্ষেপে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমার চ্যানেলে আমি আমার বিভিন্ন ডেইলি ব্লগস বা আমার যে ট্রাভেল ব্লগস, বিভিন্ন জায়গায় ভিজিট করলে সেখানকার আমি সেই মুহূর্তগুলোকে আমি মিনি ব্লগসের হিসাবে বা ব্লগের ফরম্যাটে, অর্থাৎ কি বলা যেতে পারে যে শর্টসের ফরম্যাটে আমি আমার চ্যানেলে আপলোড করি, এবং তার একটি প্লে লিস্ট আছে। আপনি আমার চ্যানেলটি ভিজিট করে সেই প্লে লিস্টটি দেখতে পারেন, এবং আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি কোনো সাজেশনস থাকে ডেফিনেটলি কমেন্ট করুন, কমেন্ট করে জানান। ব্লগগুলি দেখুন, যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে অল নোটিফিকেশন বাটনটি আছে সেটি প্রেস করে অন করে নিতে ভুলবেন না। তার ফলে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ব্লগ নিয়ে আসবো, সেই ব্লগের নোটিফিকেশন আপনার কাছে কিন্তু ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।